বাড়িতে সাহিত্য সংস্কৃতির একটা আবহাওয়া ছিল। কবিতা চর্চা, বিশেষ করে রবীন্দ্র নজরুলের কবিতা আবৃত্তি এইসব ছিল। তা সেই সূত্রে আমারও কৌতূহল হতো, আমিও দাদাদের কাছাকাছি থেকে কবিতা পাঠ, কবিতা আবৃত্তি করা অনুষ্ঠানে যেতাম এবং তারপর কবিতা লিখতেও একটু একটু শুরু করলাম। তবে প্রথমটা কবিতা লেখা শুরু করেছিলাম কবিতাকে ভালোবেসে, কিন্তু আস্তে আস্তে যখন একটু একটু করে আগাতে শুরু করলাম তখন আমার মনে হলো যে সমস্ত মানুষ তাদের কথা বলতে পারছে না, তাদের কথা বৃহত্তর ক্ষেত্রে পৌঁছে দিতে পারছে না, তাদের কথাকে আমি বাগ্ময় করে তুলতে চাই, তাদের ভাবনাকে আরও দূরে পৌঁছে দিতে চাই, আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সেইখান থেকেই আমার কবিতা জার্নিটা আরও বেশি দ্রুততার সঙ্গে শুরু হলো। একজন কবি সমাজের চিত্রটা পাল্টে দিতে পারেন। তিনি হয়তো সরবে তার কাজটা করেন না, হয়তো নীরবে করেন, হয়তো তিনি তার জীবনে সাকসেসফুল হয়ে উঠতে পারেন না, তাহলেও তার ব্যর্থতা নয়। তিনি যেখানে শেষ করে যাবেন কেউ না কেউ তারপর থেকে আবার শুরু করবে। কবিতার নৃত্য আছে, থাকবে, সেখান থেকে সেটাকে ভেঙে বেরিয়ে আসা কঠিন ব্যাপার অবশ্যই। কিন্তু যত আধুনিকতা, যান্ত্রিকতা আমাদের জীবন যাত্রার সাথে যুক্ত হবে, আমাদের পরিবর্তন হবে এবং কবিতার আঙ্গিকে, কবিতার শব্দচয়নে পরিবর্তন আসবে, কিন্তু ভাবনা সেই একই, একটা লক্ষ্যে পৌঁছানো। আমি কবিতা যখন লিখতে শুরু করেছিলাম, সেই কবিতা থেকে আজকের কবিতা যদি আমি যাই, দেখা যাবে কখন নিজের অজান্তেই নিজের পরিবর্তনগুলো এসে গেছে। সে পরিবর্তন এনভায়রনমেন্ট, পরিবেশ করে দিয়েছে। আর যে ভাবনাটার পরিবর্তন, তার প্রকাশ, তার প্রয়োগ পরিবর্তন হতে পারে, সুর ছন্দে পরিবর্তন হতে পারে, কিন্তু মূল লক্ষ্যে পরিবর্তন হয়ে যাবে, এটা আমি এখনো পর্যন্ত এটাকে ভেবে নিইনি। আমরা প্রথম চেষ্টা করি যে একটু লিখতে চাইছে বা এই লেখার ভাবনায় আসতে চাইছে, কবিতার ভাবনায়, তাকে আনতে হবে একটু এই কবিতার বিষয়ে তাকে এই ক্ষেত্রটা তাকে আনতে হবে। তার জন্যে কিছু করতে হয়। তাকে হয়তো বললাম তোমার এই লাইনটা না একটু পরিবর্তন করো, এরম করো, বা করে দিলাম। সেটা করে সে যখন প্রথম তার ছাপা লেখাটা দেখলো পত্রিকায়, তার একটা আগ্রহ বাড়লো, সে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করলো এই তার ছাপার অক্ষরে দেখাটা। তা সেটা ঠিকই আছে। এবার কিছু কিছু ব্যাপার আছে, তারা মানে সম্পাদককে করতে আসে, কি বলবো, তাকে পরীক্ষা নিতে আসে, যেই আমি একটা যা কিছু লিখে দেবো, প্রকাশ করে কি দেখি। কারণ সায়ন্তন সম্পাদকের একটা নাম আছে যে যেই যা ওর কাছে কেউ ফেরে নেয়, প্রথম লেখাও কাউকে ফেরায় নেয়, হয়তো কোথাও টুকে নিয়েই চলে এলো। সেই জায়গায় সতর্ক হতে হয় এবং সেই জায়গায় নির্মম হতে হবে পত্রিকার স্বার্থে, সাহিত্য স্বার্থে। এক্ষেত্রে দুজন মানুষের নাম স্মরণ করতে হয়। পুরাসকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অশোক কুন্ডু
এবং আমাদের শিক্ষক সংগঠনের নেতা ছিলেন, শিক্ষক ছিলেন শালকিয়াবাড়ি হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এনারা বারবার বলতেন যে দেখো তোমার মধ্যে অনেক কিছু আছে, তুমি পারবে, তোমাকে সবগুলো করতে হবে, তুমি একটা কিছু ছাপ রেখে যেতে পারবে, তোমার মধ্যে বিশ্বাস আছে, তোমাকে করতে করো, কাজ করো। তুমি তোমার আগে নিজের পাড়াটা গ্রামটাকে তুলে ধরো, তারপর নিজের জেলাটাকে তুলে ধরো, জেলার যেখানে যা আছে মানুষের কাছে যতটা সম্ভব তুলে ধরা যায় তুলে ধরো, তারপর অন্য কথা ভাববে। তারপর যদি তুমি সময় পাও, সুযোগ পাও, ভাববে আগে নিজের এলাকাটা, নিজের গ্রামটা, নিজের জেলাটাকে তুলে ধরো। আমি সেইভাবেই এগিয়েছি। কবিতা লেখা আমার ভালো লাগে, আমি স্বচ্ছন্দ বোধ করি, কবিতা লিখেছি, আমার বহু কবিতা প্রকাশিত হয়েছে, এপার ওপারও প্রকাশিত হয়েছে। কিন্তু আমি মনে করি তার সাথে এই যে জেলা মাতৃভূমি, সেই জেলার ইতিহাসটাকে কিন্তু মানুষের কাছে তুলে ধরা উচিত। তার যে অনেক কিছু রয়ে গেছে যেগুলো মানুষ জানে না, সেগুলো সেই জেলার নিজস্ব সম্পদ, সেগুলোকেও তুলে ধরতে হবে। এক্সপেরিমেন্ট তো বটেই, যে আমাকে সব জায়গায় পৌঁছাতে হবে, কোথায় কি আছে দেখতে হবে, কোন মানুষ কি বলছে ভাবতে হবে, তাদের নিয়ে চিন্তা করতে হবে। আমার ওই জন্যে আমি সাইকেল এখনো ছাড়তে পারিনি, সাইকেলে করে এখানে ওখানে সেখানে চলে যাই। একটা পুকুর পাড় দিয়ে যাচ্ছি, জিজ্ঞেস করলাম যে ভাই এই যে তেঁতুল গাছটা কতদিন আছে? সে বললো আমার দাদু এরকমই দেখে গেছে। গাছটার প্রতি একটু আগ্রহ বাড়লো। এই গত কয়েকদিন আগে দামোদর পাড়ে ছুটে গেলাম সন্ধ্যেবেলা, এই কুলটেরি থেকে ওই জায়গাটা দামোদরের পশ্চিম পাটার চর জাগছে, এটা তো ছাড়লে হবে না, ভাবতে হবে। তো ওইখানকার মানুষজনের সাথে যোগাযোগ করলাম, তারা কথা দিয়েছেন যে হ্যাঁ আমাকে সহযোগিতা করবেন ওইটার ওপর আলোকপাত করার জন্য। আমার একটা কথা আমাদের পত্রিকা সায়ন্তন থেকে প্রচার করতাম, আমাদের ক্যাপশন ছিল যে আধুনিকতা মানে অধিক চমক নয়, আধুনিকতা মানে অধিক দায়িত্বশীলতা, আধুনিকতা মানে অধিক দায়বদ্ধতা, আধুনিকতা মানে অধিক বিজ্ঞানসম্মত। এখন এটা হয়ে গেছে, দেখছি অনেক জায়গায় দিয়ে দেখছি, বেশ চটকদারি কথা দিয়ে, চটকদারি শব্দ দিয়ে দর্শকদের মন জয় করছে, হাততালি পাচ্ছে, হ্যাঁ বাহবা পাচ্ছে। কিন্তু সেই সব কবিদের কিন্তু আমি দীর্ঘ সময় পরে, দীর্ঘ কেন অল্প সময় পরে তাদের খুঁজে পাই না। আমি নিজেকে বদলানোর জন্য কোনো থিওরি অনুসরণ করি না, কোনো চেষ্টাও করি না। আমি যা বদলাই সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবে বদলে এসেছি। সময় বদলাবে, এটা সময় সব কিছুকে বদলাবে, এটা অস্বীকার করা যাবে না। আগে শিশুদের কথা ভাবতে হবে। রবীন্দ্রনাথ তার যে সহজপাঠে, রবীন্দ্রনাথ সহজপাঠটা নিয়ে দীর্ঘ সময় ধরে ভেবেছে, দীর্ঘ সময় ধরে লিখেছেন, দীর্ঘ সময় পরে প্রকাশ করেছেন। কেন? তাকে অনেক বেশি ভাবতে হয়েছে যে শিশুদের মনোগ্রাহী করে, শিশুদের উপযোগী করে তৈরি করতে হবে। এবং সেই শিশু সাহিত্য, শিশু পাঠ্য করার জন্যে আমাদের কবিদের তো বটেই মানে দায়িত্ববান হওয়া উচিত। চলছে, এটা বদলের পথ নয়। আমি অনেকে বলি দেখো তুমি করছো, মাংসের ঝোল রান্না করছো, তুমি মশলাটা এক খামচা করে দিয়ে দিলে তরকারিতে, এটা মিক্সড হলো না, তরকারি সেটা নিল না, কি হলো তোমার? খেতেও ভালো হলো না, আর তোমার মশলাটা মানে কাজেও লাগলো না।
সেরকম দেখি, সম্পাদনা করতে গিয়ে দেখি হঠাৎ কোত্থেকে একটা বমবাস্টিং শব্দ কোত্থেকে খুঁজে পেয়ে জানি না খাইয়ে দিয়েছে। আর কি হলো রে ভাই, এটা দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? আলু শোনো, মানানসই করো। তুমি তুমি হয়তো ধুতি পরে যাচ্ছ, ঠিক করছো, ধুতি পাঞ্জাবি পরেছো, তার সঙ্গে নেকটাই পরলে ঠিক মানানসই হয় না। নিজেকে একটু মানানসই করার চেষ্টা করো, সেইভাবে ভাবো, লেখো, আরো করো, আরো লেখো। আমি গ্রামে জন্মেছি, গ্রামে থাকি, কর্মক্ষেত্র গ্রামে, সব ঠিক আছে, কিন্তু শহরের সাথে আমার যোগাযোগটা কিন্তু খুব অল্প নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইগনুতে পড়েছি, সুরেন্দ্রনাথ কলেজে পড়েছি। অতএব কলকাতার সাথে আমার ঘনিষ্ঠতা, নিবিড় ঘনিষ্ঠতা, কিন্তু আমাকে বেশিরভাগ সময়টা গ্রামে দিতে হয়েছে। কিন্তু যে আমি সেটা হয়তো অবচেতন মনে আমার ভাবনা হয়তো গ্রামকে ঘুরে ফিরেই হয়তো ঘুরে বেরিয়েছে। সেটা দর্শক পাঠকরা তারা সেটা রিয়ালাইজ করবে অবশ্যই। বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কবিতার সিডি প্রকাশ হচ্ছিল, কবিতার সিডি। তা সেই সিডিতে আমারও 5টি কবিতার জায়গা পেয়েছে। সেই সিডি প্রকাশ অনুষ্ঠানটায় আমিও নিমন্ত্রিত। তা সেখানে না আরাম কথা হচ্ছে, কেউ বলছে আর বইপত্র দরকার লাগবে না, অত সব বই, অত বোঝা, এসব প্রয়োজন হবে না, এইসব বলছে। কেউ এটার বিরুদ্ধেও কথা বলছে, পক্ষেও কথা বলছে। সেই সভার সভাপতি ছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বললেন, শুনুন, এই কলকাতা বিমানবন্দরের যখন সম্প্রসারণ হচ্ছিল জেট বিমান চালানোর জন্যে, ওই বিমানবন্দরের মালপত্র কিছু আসতে জানেন? গরুর গাড়ি করে। ওনাদের মালপত্র সব গরুর গাড়ি করে আসতো। তাহলে বিমানবন্দরের সম্প্রসারণের জন্য প্রয়োজন হয়েছে গরুর গাড়ি। তাহলে আজকে এই যে সিডি বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, যাই বলি, ওটা একবারে পাল্টে যাবে না। আরও একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অনেক সময় কিন্তু ফেল করে। আপনার সিডিতে করে রেখেছেন, সেটা হয়তো দেখা গেল আপনাকে উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু যদি আপনি কোথাও 2 কলম রেখে যান, যেমন আমাদের চর্যাপদকে মহাকাল রক্ষা করেছিল, সেই চর্যাপদ কিন্তু মানুষের হাতে এসেছে। আপনি যদি 2 কলম কোথাও লিখে রেখে যান, সেটা কিন্তু কোনো না কোনোভাবে কোথায় রয়ে যাবে, কাল তাকে রক্ষা করবে। আমি এই গতকালই ভারতচন্দ্র মেলায় কবিতা পড়বো, সেখানে সীমা বেঁধে দেওয়া হয়েছে 2টি কবিতা পড়তে হবে। আমায় যখন ডাকা হলো পড়তে, বললাম আমার 5 লাইনের করে কবিতা আমি 4টে পড়বো, অনুমতি আছে বলে? হ্যাঁ। 4টে কবিতা পড়লাম। আমি নিজের প্রচার করি না, নিজের আত্মঅহংকার দেখাই না, কিন্তু 4টে কবিতা মানুষকে এমনভাবে নাড়িয়ে দিল, সেই রাত্রেই আমার সেটা আমাকে আরও ভালো কবিতা লিখতে হবে, আরও লিখতে হবে। হ্যাঁ, সে তো বলি, যখন মানুষ আমাকে গ্রহণ করছে, মানুষ উৎসাহিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, আমাকে অভিনন্দন জানাচ্ছে, তখন আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা অবশ্যই দেয়। আমার পরামর্শ তরুণ প্রজন্মের কাছ থেকে, আরও বেশি পড়ো, আরও বেশি মানুষের কথা শোনো, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করো। একটা বড় অনুষ্ঠানে একটা কবিতা পড়ে দিয়ে এলে, আলোকোজ্জ্বল মঞ্চে হাততালি পেলে, এটা বড় কথা না। তুমি মানুষের কথা কতটা তুলে ধরতে পারছো, মানুষ তোমার প্রতি কতটা আস্থাশীল থাকতে পারছে, সেইটা বড় কথা। আমাদের শীত, সবাই বলছে শীত চলে গেছে, আমাদের বাড়িতে এখনো শীত আছে। ভাঙা জানালা দিয়ে ঢোকে উত্তর,
সূর্যটা কখন কোথা দিয়ে চলে যায় চোখেও দেখি না, কানেও শুনি না। শীত এখন আমাদের অতিথিও নয়, কুটুমও নয়, বাড়ির একান্ত সদস্য হয়ে গেছে। বসন্তের সিঁড়ি ভেঙে শৈশবের বসন্ত, ফুল পাখি প্রজাপতি। কৈশোরের বসন্ত, রূপ পাল্টানো কিশলয়। যৌবনের বসন্ত, কাজল পরা চোখ, মুখ হাসি হাসি। কর্মজীবনের বসন্ত, দ্রুতগামী ট্রেন, ঝড়ের মতো চলে গেছে ছায়া না রেখে। বার্ধক্যের বসন্ত মনে হয় একটু দূরে দূরে থাকে। মহাপৃথিবী, যেদিন প্রথম 100 পর্যন্ত গুনতে শিখলাম মনে হলো সারা পৃথিবীটা আমার। তারপর যোগ, গুণ, ভাগ, পরিমিতি, ত্রিকোণমিতি, এলপিপি, প্রবাবিলিটি, গেম থিওরি, যত মাপতে থাকি পৃথিবী বড় হচ্ছে, ছোট হচ্ছে আমার ঘর। 21 চিরন্তন। 21শে ফেব্রুয়ারি কোনো কৃত্রিম নাটক নয়। 21শে ফেব্রুয়ারি কোনো চায়ের আড্ডার সিদ্ধান্ত নয়। 21শে ফেব্রুয়ারি অনিবার্য স্বাভাবিক উত্থান। একদিন সব ধর্মের রং সাদা হয়ে যাবে, মৌলবাদের সব আগুন নিভে যাবে। 21শে ফেব্রুয়ারি লেখা থাকবে রক্তাক্ষরে। সময়ের বিচার। একটা জয়ের পেছনে ছুটতে ছুটতে হাতে পেলাম একটা পরাজয়। দুঃখের প্রদীপ জ্বালিয়ে তুলে রাখলাম মেটে ঘরের কুলুঙ্গিতে। দীর্ঘ সময় চলে গেল, হাসতে হাসতে, খেলতে খেলতে, কান্নাও ছিল মাঝে মাঝে। সমাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে, ভাঙতে ভাঙতে, গড়তে গড়তে। আমার মেটে ঘর সেও ভাঙা পড়ছে। কুলুঙ্গি থেকে পরাজয়কে সরাতে গিয়ে দেখি জীবনের সবচেয়ে বড় জয় পড়ে আছে অনাদরে, অবহেলায়। আসলে জয় পরাজয় ঠিক করে সময়। দুটি মুখ আমাকে সর্বদা শাসন করে। দুটি মুখ, মুখ দুটো কেউ কাউকে ভালোবাসে না। একটা কাঁদলে অন্যটা হাসে, একটা রাগলে অন্যটা শীতল। একটাকে কবিতা শোনালে অপরটা গল্প শুনতে চায়। একটা নোনতা চাইলে অন্যটা চায় রসগোল্লা। একটা চাঁদ চাইলে অপরটা চাই সূর্য। একটা আকাশ চাইলে অপরটা পাতাল চায়। একটা ঘুমিয়ে পড়লে অপরটা সেতার বাজায়। একটা উত্তরে গেলে অন্যটা হাঁটে দক্ষিণে। একটা অভিমানী হলে অপরটা মহাকাল। দুটি মুখের সাথে প্রতিনিয়ত লড়াই। এখন আমি মুখ হয়ে গেছি। খাঁচা। খাঁচায় বন্দি আছি অনেক দিন, পালানোর কোনো চেষ্টা করিনি। আজ পালাতে গিয়ে দেখি খাঁচার দরজাটাই নেই। ভেঙে গেছে কবে কোন ঝড়ে, খোঁজ রাখিনি। এত বড় ঘটনা ঘটে গেছে। আশ্চর্য, আর পালানোর কোনো ইচ্ছা নেই। আসলে পৃথিবীর সব বন্দিরাই বন্দি থাকে মনের খাঁচায়, পালাতে পারে না। পুনঃ মুশিক ভব। ইঁদুরটা বেড়াল হলো, বেড়ালটা শিয়াল হলো, শিয়ালটা বাঘ হলো। গর্জন করতে করতে তেরে এলো থাবা উঁচিয়ে। হাসলো রবীন্দ্রনাথ। বাঘ ফিরে দেখে তার লেজটাই নেই। ছুটে গেল পশ্চিমে, বন আছে, শিকার নেই। ফিরে এসে দেখে চারদিকে সবাই লাঠি সোটা হাতে দাঁড়িয়ে। বাঘটা হাউ হাউ করে কাঁদছে, আবার ইঁদুর হলো। সিংহে শত্রু থাকে। এক কৃষকের শিয়াল ধরার ফাঁদে পড়ে গেল একটি সিংহ। শিয়াল বনের সব পশুদের ডেকে এনে বিচার সভা বসালো। অত্যাচারী সিংহের মৃত্যুদণ্ড দিতে চায়। সবাই একমত, সিংহ সকলের শত্রু।
এমন সময় কৃষক এসে আড়াল থেকে সব দেখলো, বুঝলো সিংহ মরে গেলে এত সব ছোট বড় মেজো সেজো খুচরো পশুদের অত্যাচার বেড়ে যাবে। কৃষক সিংহের ফাঁদ কেটে দিল। সিংহ উঠে দাঁড়াতেই সবাই পালিয়ে গেল। অপেক্ষা। যখন তোমাদের শুভেচ্ছা পাই, নিজেকে খুব হাসি খুশি লাগে। যখন অভিনন্দন বার্তা পাই, মনে মনে পথে নামি হাঁটতে থাকি। সকাল বিকাল কিংবা রাত্রে সব কিছুকে উপেক্ষা করতে পারি। যখন তোমরা সমালোচনায় বিদ্ধ করো, ছুঁড়ে দাও ধারালো তীর, আমি ওষুধ খুঁজি না, অস্ত্র বানাই, বেঁচে থাকি বড় জয়ের অপেক্ষা। মহেন্দ্রযোগ। কালের প্রহরী মেট্রো স্টেশনে হেলান চেয়ারে বসে ঝুঁকে পড়েছে মাটির দিকে। ঘুমের গভীরতা 3 ডিগ্রি। অপরাধীর ব্যাক পকেট থেকে অপরাধ ভন ভন করে উড়ে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে সিসি ক্যামেরার দিকে। উগ্রপন্থীরা কথা রেখেছে, ঠিক সময় ডেরায় ফিরে। মহাকাল এখন কোন গ্রহের অতিথি কেউই জানে না। হিটলার। শেষ যুদ্ধে জিততে হিটলার মরিয়া। সেনাপতিকে পাঠালো গোপন অস্ত্রাগারে। সেনাপতি গিয়ে দেখে সব রাইফেল গোলাপ ফুল হয়ে গেছে, কামানগুলো ফল ভর্তি গম গাছ, বিমানগুলো প্রজাপতি হয়ে ওড়াউড়ি করছে। সেনাপতি ছুটে হিটলারকে খবর দিতে গেল। হিটলারের কবরে তখন মাটি দেয়া শেষ। বিন্দুতে সিন্ধু। একটা বাড়িতে 4টে বউ, 4 ধর্মের মানুষ। বড় বউ হিন্দু, মেজে বউ জৈন, সেজে বউ বৌদ্ধ, ছোট বউ খ্রিস্টান। যে যার মতো ধর্মচর্চা করে, কেউ কারোর সাথে ঝগড়া করে না। বড় বউয়ের মুড়ির টিন থাকে মেজে বউয়ের ঘরে। সেজে বউয়ের ড্রেসিং টেবিল মেজে বউ ব্যবহার করে। ছোট বউয়ের আমাচা সবাই খায়। বড় বউ সবার চুল বেঁধে দেয়। সারা দেশের চিত্রটা কেন এমন হয় না? ঘর। ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর। মন আড়াল রাখে নিজের কিছু গাঁথা। সময় পেলে অল্প আলোয় চুপি চুপি কথা। কেউ না শুনে টিকটিকিটাও, ইশারা করাও মানা। মনের ঘরের শক্ত প্রাচীর, শিকল দিয়ে আটা। জানালা দিয়ে আকাশ ঢোকে, বাতাস ঢোকে হু হু। অল্প রঙে মন রেঙে যায়, টের পায় না কেউ। ওপার থেকে চিঠি এলে বুকের মধ্যে ঢেউ। আড়ি পাতার পুরানো কায়দা দেয়াল ভালো জানে। ছবির মধ্যে কবি আছে, শুনলে পরেই লেখে। দমকা হাওয়ায় সাহস বাড়ে বলার কথা বলতে। ঝাপসা কাঁচের অল্প আলোয় মনের দরজা খোলে। ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর। মনের ঘরে ঢুকতে হলে পায়ের শব্দ মানা। মনের আয়না সদাই সতেজ, নিটোল ছবি ফোটে। মনের ঘরে ঢুকতে হলে মুখোশ পরা মানা। বিন্দুতে সিন্ধু। একটা বাড়িতে 4টে বউ, 4 ধর্মের মানুষ। বড় বউ হিন্দু, মেজে বউ জৈন, সেজে বউ বৌদ্ধ, ছোট বউ খ্রিস্টান। যে যার মতো ধর্ম।